আসসালামু আলাইকুম। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ইউনূস সরকারের পতন ঘটতে যাচ্ছে বা জামাত সরকারের পতন ঘটতে যাচ্ছে। তো জামাত সরকারের পতনের আগে আমরা অনেক নাটক দেখতে পাচ্ছি। অর্থাৎ গত ১.৫ বছর ইউনূস সরকার যেভাবে আইন আদালত বা কোনো ধারা উপধারার তোয়াক্কা না করে যেভাবে খুশি সেভাবে দেশ চালিয়েছে। তো ইউনূস সরকার অর্থাৎ ইউনূসের জামাত সরকার বা ইউনূস সরকার যে সরকারই বলি না কেন, সেই জামাত সরকার ইউনূস সরকারের পতনের পর বা পতনের শেষ প্রান্তে এসেও তারা মগের মুল্লুকের মতো তারা করতে চাইছে। আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে গত কয়েকদিন ধরে অর্থাৎ নির্বাচনের পরের দিন থেকে আমাদের সংবিধান বিশেষজ্ঞ মিস্টার আলী রিয়াজ বা সংবিধান বিশেষজ্ঞ না, আসলে সংবিধান রচয়িতা আলী রিয়াজ উনি একটা থিওরি দিলেন যে জাতীয় সংসদে যারা সদস্য নির্বাচিত হয়েছে অর্থাৎ নির্বাচনে যারা সদস্য নির্বাচিত হয়েছে তারা প্রথমে দুইটা শপথ গ্রহণ করবেন। একটা শপথ তারা গ্রহণ করবেন সংসদ সদস্য হিসেবে, আর একটা শপথ গ্রহণ করবেন তারা সংবিধান সংস্কার বিষয়ক সদস্য হিসেবে বা সামথিং লাইক দ্যাট। তো এই যে দুইটা শপথের কথা এর আগে থেকেই তাই উনি অনেক ধরনের নাটক করতে শুরু করেছিলেন যে সরকার ক্ষমতা হস্তান্তর করবে না, অনেক নাটকের পরে শেষ পর্যন্ত তিনি এই জায়গায় এসে থেমেছেন। আর আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই আলী রিয়াজ, যিনি আমাদের বাংলাদেশের সংবিধান রচয়িতা, উনি নাকি হানা ভোটে অংশ নেন বা উনি হানা ভোট দেননি বা ওনার হানা ভোটের কোনো ছবি আমরা দেখতে পেলাম না। তার মানে বোঝা যাচ্ছে হয়তো উনি বাংলাদেশের নাগরিক না। যাই হোক, সেটা অন্য বিতর্ক, সেই বিতর্কে আমরা না গেলাম। তো এই দুইটা শপথ নিয়ে বেশ নাটক চলছে। বিএনপি অর্থাৎ যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তারা দুইটা শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা একটা শপথ নিয়েছে এবং অলরেডি একটা শপথ নিয়ে তারা চলে গিয়েছে। তো আইনজ্ঞরা বলছেন এমপিদের দুবার শপথ নেওয়ার কোনো বিধান নেই। কিন্তু আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে জামাত, এনসিপি তারা দুটি শপথ নিয়েছে। এখন সরকার বা সংসদ এটা চালাবে কে? সরকারের মাধ্যমে সংসদ চলবে, অর্থাৎ যারা সংসদ সদস্য আছে, এটা যেই বিভাগটা আছে সেই বিভাগটা সরকারের মাধ্যমে পরিচালিত হবে। তো এখন যে তারা সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নিল, সেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনকে ডাকবে। তখন তো মানে ধরেন আজকে বিকাল 4টার পর থেকে আমরা ধরে নিচ্ছি যে ইউনূস আর নাই, 4টা অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার আগ পর্যন্ত ইউনূস বাংলাদেশের এখনও ক্ষমতায় আছে। কিন্তু যদিও মানে অবস্থা দৃষ্টিতে যতটুকু বোঝা যাচ্ছে যে ইউনূসের এখন আসলে কোনো কিছু করার নাই। তার মগের মুল্লুক তিনি শেষ মুহূর্তে যেটা চালিয়ে গেলেন, আমাদের বাংলাদেশের মানুষকে দেখাতে চাইলেন বা রাজনৈতিক দল অর্থাৎ জামাত সরকারের জামাতের যে মগের মুল্লুক, এনসিপির গুন্ডাপান্ডাদের যে মগের মুল্লুক, সেই মগের মূল্যকে তারা যেটা দেখিয়ে গেলেন, অর্থাৎ তারা দুবার শপথ নিলেন। অন্যকে অর্থাৎ বিএনপি এবং জামাত এবং এনসিপি ছাড়া আর কেউ দুবার শপথ নেয়নি। তো এতে আসলে আমরা যেটা বুঝলাম যে গত 1.5 বছর যে মগের মূল্যকের রাজত্ব তারা তৈরি করে গেছিল এবং ইউনূস যে মগের মূল্যকের একটা রাজত্ব তৈরি করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে, শেষ মুহূর্তে তার পর্যন্ত তারা চেষ্টা করে গেছে যে বাংলাদেশটাকে একটা মগের মূল্যকের রাষ্ট্র হিসেবে রাখতে বা অব্যাহত রাখতে। তো দেখি আসলে আজকে 4টার পর অর্থাৎ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ নেবেন, শপথ নেওয়ার পর উনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তারপর কি ঘটে। তো এতটুকু বলতে পারি যে তারেক রহমানের জন্য অনেক কঠিন সময় অপেক্ষা করছে। ইউনূসের মতো একটা বাটপারকে অর্থাৎ জামাত সমর্থিত ইউনূস সরকারকে আমরা যেভাবে সমর্থন দিয়েছিলাম বা বিএনপি যেভাবে সমর্থন দিয়েছিল, বিএনপি হয়তো সেই মানে কি বলা যায় অবারিত সমর্থনটা হয়তো পাবে না, জামাতের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। আওয়ামী লীগ যারা পলাতক আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা গুপ্ত আছে তারা হয়তো বা তাদেরকে সমস্যা করবে। তাছাড়া জামাতে যেসব গুপ্ত বিএনপিতে আছে তারা সমস্যা করবে। বিভিন্নভাবে বিএনপি অনেক মানে কণ্ঠকান অর্থাৎ কাটার ভিতর দিয়ে ওদেরকে হাঁটতে হবে। তো আমরা জানি না বিএনপির জন্য সামনে কি অপেক্ষা করছে, তবে আমরা অবশ্যই আশা করব তারেক রহমান বিজ্ঞতা, স্থিরতা এবং ধৈর্য দিয়ে এইসব দুষ্টচক্রকে সমূল উৎপাদন করবেন। শেষ করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তারেক রহমানের বাবা জিয়াউর রহমান যখন বাংলাদেশে ক্ষমতায় এসেছিলেন, তখন ওনাকে ক্ষমতায় আনতে যিনি সবচেয়ে সহযোগিতা করেছিলেন বলে ইতিহাস বলে কর্নেল তাহেরকে ছাড় দেননি বলেই জিয়াউর রহমান সুদক্ষ প্রশাসক হিসেবে বাংলাদেশে
তার শাসন কার্যকালটাকে উনি এখন পর্যন্ত ইতিহাসে লিপিবদ্ধ রেখে গেছেন। তাছাড়া উনি শেখ মুজিবের হত্যাকারী যেসব আর সেনাবাহিনীর কর্মকর্তা ছিল তাদেরকে তিনি বাংলাদেশে আসতে দেননি। কারণটা হচ্ছে যে এরা হচ্ছে যে এসে ডিস্টার্ব করতো। তো আমি আশা করব তারেক রহমান যে জুলাই যোদ্ধা নামে যেসব সমন্বয়ক যারা অলরেডি দুর্নীতিতে জড়িত হয়ে গেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হবে তার মধ্যে প্রথম। বাংলাদেশের দুর্নীতি দমন বাংলাদেশের দুর্নীতি দমন অধিদপ্তর প্রথম যে মামলাটা করবে এই তারেক রহমানের আমলে, সেটা হবে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ অন্যান্য যেসব ব্যক্তি যাদের বিরুদ্ধে গত 1.5 বছরে অনেক ধরনের কথাবার্তা শোনা গেছে, তারা যেন দেশ ত্যাগ না করতে পারে সে ব্যবস্থা করা হবে। তো আমরা দেখি আসলে মানে আগামীকালকে থেকে অর্থাৎ 4টার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বাংলাদেশে কি ঘটে। তবে যে মগের মূল্যকে জীবনের অর্থাৎ ক্ষমতার শেষ দিনে যে ইউনূস তার মগের মূল্যকে রাজত্বের যে মগের মূল্য উনি মনে করে যেসব মগের মূল্যকের মতো ঘটনা ঘটাতে চেয়েছেন বা শেষ মুহূর্তে ঘটানোর চেষ্টা করেছেন, সেটার মূল্য যেন ইউনূস দেয়, সেটার জন্য অপেক্ষা রইলাম। ধন্যবাদ।